আজ চলছে যুদ্ধবিরতির ১৭তম দিন। কথা ছিল যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ফিলিস্তিনে কোনো গুলি চলবে না, কিন্তু গাজায় যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসির শহরে বন্দুকধারীদের সাথে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ইসরায়েলি সেনাবাহিনীর ২ সদস্য নিহত হয়েছেন। এছাড়া গুলিতে আহত হয়েছেন ইসরায়েলি আরও ৮ সেনা। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার এই ঘটনাটি সংঘটিত হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে সৈন্যদের উপর গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। এতে ইসরায়েলি ২ সেনা নিহত ও ৮ জন আহত হয়েছেন। তায়াসিরের একটি তল্লাশি চৌকির কাছে অতর্কিত গুলি চালানো বন্দুকধারীকে ইসরায়েলি সৈন্যরা হত্যা করেছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গুলিতে আহত ২ সৈন্যের অবস্থা আশঙ্কাজনক এবং ৬ জন হালকা জখম হয়েছেন। গাজা উপত্যকার জেনিন, তুলকরাম ও অন্যান্য স্থানে ইসরায়েলি অভিযান ঘিরে তীব্র উত্তেজনার মাঝে তায়াসিরে গুলিতে সৈন্য হতাহতের এই ঘটনা ঘটল। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত একজনের নাম মেজর ওফের ইয়ং। ৩৯ বছর বয়সী এই সেনা তেল আভিভ থেকে আসা ইফ্রাইম আঞ্চলিক ব্রিগেডের ৮,২১১তম রিজার্ভ ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন। আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিহত দ্বিতীয় সৈন্যের নাম পরে প্রকাশ করা হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, তায়াসিরে ইসরায়েলি সৈন্যদের উপর গুলি চালানো হামলাকারীর কাছে M16 স্বয়ংক্রিয় রাইফেল ছিল। সেখানকার একটি বাংকার থেকে বেরিয়ে আসা একজন সৈন্যকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান হামলাকারী। পরে অন্য সৈন্যদের লক্ষ্য করেও গুলি ছোড়েন তিনি। পরে ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেন। কয়েক মিনিট ধরে এই গোলাগুলি চলে, তবে হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীর জুড়ে সহিংস একের পর এক ঘটনা ঘটেই চলছে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে বেসামরিক নাগরিক সহ অন্তত কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলায় কয়েক ডজন ইসরায়েলিও নিহত হয়েছেন। আবার গেল রবিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। উক্ত হামলায় অন্তত ২৩ বাড়ি ধ্বংস হয়ে যায়। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য ইসরায়েলের ৩টি মূল লক্ষ্য ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জোর দিয়ে বলেছেন, আমরা এই ৩টি লক্ষ্য অর্জন করবই। ৪ ফেব্রুয়ারি বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। গত ১৯ জানুয়ারি গাজায় টানা ১৫ মাসের যুদ্ধ স্থগিত হয় হামাস ইসরায়েলের মাঝে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ার মাধ্যমে। ইতোমধ্যে প্রথম পর্যায়ের ১৭ দিন পার হয়ে গেছে এবং এখন যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা ও দর কষাকষি চলছে। তবে ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সামরিক বাহিনীর কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা এই যুদ্ধবিরতি সহ্য করতে পারছে না, যার কারণে একদিকে দখলদার বাহিনী এই যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনে খণ্ড খণ্ড হামলার ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু ইসরায়েল নিয়ে তার মূল উদ্দেশ্যগুলো বিশ্বের সামনে পেশ করল। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়, তিনি গাজা বন্দী মুক্তি চুক্তি সমর্থন করেন কিনা। জবাবে তিনি বলেন, আমি সকল বন্দীকে মুক্ত করা এবং আমাদের যুদ্ধের সমস্ত লক্ষ্য পূরণ করা সমর্থন করি, যার মধ্যে রয়েছে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করা এবং নিশ্চিত করা যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে পারবে না। তিনি আরও বলেন, আমার একটি মাত্র লক্ষ্য নেই, বরং ৩টি লক্ষ্য রয়েছে এবং আমরা অবশ্যই তা অর্জন করব। নেতানিয়াহু বলেন, তিনি সম্মানিত বোধ করছেন কারণ তিনি হোয়াইট হাউসে আমন্ত্রিত প্রথম বিদেশি নেতা। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনি হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। তিনি আরও বলেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে ইসরায়েলের জন্য যে নীতি অনুসরণ করেছিলেন, যেমন ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসা, আব্রাহাম চুক্তি বাস্তবায়ন করা এবং মার্কিন দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তর করা, তিনি পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর সেখান থেকেই কাজ শুরু করেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, গাজা জিম্মি মুক্তি চুক্তিতে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আপনার নেতৃত্ব বেশ কয়েকজন জিম্মির মুক্তি নিশ্চিত করেছে। নেতানিয়াহু আরও বলেন, ট্রাম্প প্রশাসন আগের মার্কিন সরকারের দ্বারা আটকে রাখা গোলাবারুদ মুক্ত করেছে, ইসরায়েলি নাগরিকদের উপর আরোপিত অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং ইরানের বিরুদ্ধে পুনরায় সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেছে। গাজা খালি করে যুক্তরাষ্ট্রের দখল করার পরিকল্পনা নেতানিয়াহু সমর্থন করে বলেন, এটি মনোযোগ দেওয়ার মতো একটি বিষয়। মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকা নিয়ন্ত্রণ গ্রহণের পরিকল্পনা করেছেন, যা ইতিহাস বদলে দিতে পারে। নেতানিয়াহু ট্রাম্পের কৌশলকে বাক্সের বাইরে চিন্তা করার একটি দৃষ্টান্ত বলে অভিহিত করেন এবং বলেন, তিনি প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছেন। গাজাবাসীদের স্থানান্তর ও ফিলিস্তিনি উপত্যকাটির অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ফারনাজ ফাসিহির গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এ উত্তর দেন জাতিসংঘ মহাসচিব। 5 ফেব্রুয়ারি বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ট্রাম্প গত 25 জানুয়ারি প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে জর্ডান ও মিশরে রাখার পক্ষে মত দেন তিনি। এরপর অতি সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডের দখল নেবে এবং মালিক হবে। এছাড়া গাজাকে পুনর্নির্মাণ করে সেখানে নতুন করে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও প্রকাশ্যে বলেছেন ট্রাম্প। তবে তার এই সকল পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি জাতিসংঘের মহাসচিব। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ফারনাজ ফাসিহির প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজার জনসংখ্যা স্থানান্তর এবং ফিলিস্তিনি উপত্যকার উন্নয়নে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিউ ইয়র্ক টাইমসের জাতিসংঘ ব্যুরো প্রধান ফাসিহি আরও জানান, গুতেরেস বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা চিরকালের জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে অসম্ভব করার ঝুঁকি তৈরি করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে একে জাতিগত নিধনের শামিল বলে সতর্ক করেছে ইরানও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, জাতিগত নিধনের শামিল যে কোনো ধারণার উপর চাপ দেওয়ার পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সুরক্ষায় সহায়তা করা। ট্রাম্প একাধিকবার গাজা উপত্যকা পরিষ্কার করে সেখানকার জনগণকে মিশর ও জর্ডানে স্থানান্তরের ধারণা উত্থাপন করেছেন। বাকাইয়ের উক্ত বক্তব্যে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্যেরও প্রতিক্রিয়া এসেছে। বাকাই বলেছেন, গাজা পরিষ্কার করা গাজা উপত্যকা ও পুরো ফিলিস্তিনকে ঔপনিবেশিকভাবে মুছে ফেলার অংশ। পাশাপাশি কোনো তৃতীয় পক্ষ ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আবার এদিকে গাজার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন 5 আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সোমবার একটি যৌথ চিঠি দিয়েছেন। চিঠিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেন আল শেখও চিঠিতে সই করেছেন। চিঠিতে বলা হয়েছে, গাজায় পুনর্গঠনের কাজ গাজাবাসীর সরাসরি সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে হওয়া উচিত। ফিলিস্তিনিরা তাদের ভূমিতে বসবাস করবে, তারা গাজা পুনর্গঠনে সহায়তা করবে। এতে আরও বলা হয়েছে, গাজা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে এই প্রক্রিয়ার সত্ত্ব অবশ্যই তাদের নিতে হবে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক হবে না বলে যুক্তরাষ্ট্রকে বহু আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে শর্ত হিসেবে রাখেনি। এমন দাবি করে যুক্তরাষ্ট্র দম ফেলতে না ফেলতেই কথা উড়িয়ে দিয়েছে রিয়াদ। সৌদি আরব আবারও স্পষ্ট করে বলেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনের পর সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ট্রাম্প সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করতে চায় এবং ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিয়ে সেখানে পুনর্গঠন চালাবে, পরে তা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা হবে। পাল্টা জবাবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে 1967 সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রিয়াদের অবস্থান অটল ও অবিচল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সেপ্টেম্বরে দেওয়া এক ভাষণে বলেছিলেন এই শর্ত পূরণ না হলে রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না। যদিও বিবৃতিতে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এতে পরিষ্কার করা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক না করার বার্তা আগের মার্কিন প্রশাসন সহ বর্তমান প্রশাসনকেও জানানো হয়েছে। তবে বিশ্লেষকদের একাংশ মনে করেন সৌদি আরব এ নিয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও মোহাম্মদ বিন সালমান গোপনে বেশ নমনীয়। তারা বলছেন সৌদি আরব শুধু ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি মূল নকশা চায়, তারপরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোতে পারে। তবে গাজা যুদ্ধে ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব পাওয়ার পর সৌদি আরব এখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি অপরিবর্তনীয় ও নিশ্চিত পথ চাচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সম্ভাবনার বিষয়ে জানতে চাওয়া হয়, তবে তিনি সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলেছেন আমি এ বিষয়ে কথা বলবো না। তবে হ্যাঁ, এটা ঠিক, ভূখণ্ডের দিক থেকে ইসরায়েল একটি ছোট্ট দেশ। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের একদিন আগে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল একটি ছোট্ট ভূখণ্ডের টুকরো, তবে এটা অবিশ্বাস্য যে তারা কি করতে পেরেছে। যখন আপনি এটা ভাববেন তখন দেখবেন যে সেখানে অনেক ভালো স্মার্ট মস্তিষ্কের মানুষ রয়েছে।